এই লোকটা তার স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য এক প্লে বয়কে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করে। টাকার অঙ্ক শুনে ছেলেটাও রাজি হয়ে যায়, কিন্তু পরকীয়া করতে গিয়ে সে জানতে পারে মেয়েটা আর কেউ নয়, তারই পুরনো প্রেমিকা, যে কিনা তার মন ভেঙে দিয়ে চলে গিয়েছিল। এখন কি করবে সে? মন ভাঙার প্রতিশোধ নেবে, নাকি আবারও মায়ার জালে জড়াবে? আর ওই লোকটাই বা কেন নিজের স্ত্রীকে পরকীয়ায় উৎসাহিত করছে? এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যার পরিণতি কল্পনাতীত। আর সেই রহস্যই জানবো 2006 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাসপেন্স ড্রামা মুভি আকসার এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্ত আপনাকে দেবে ভয়ানক রহস্যের আভাস, সেই সাথে আপনাকে করে দেবে নস্টালজিক। আমার কাছে পার্সোনালি নতুন মুভিগুলো থেকে ওই পুরনো মুভিগুলোই খুব ভালো লাগে। বর্তমানের মুভিগুলো থেকে এই মুভিটা একেবারেই ভিন্নধর্মী, তাই আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম রিকি। রিকি পেশায় একজন ফটোগ্রাফার। সে খুব ভালো ছবি তুলতে পারে, তবে সে প্লে বয় ক্যারেক্টারের। মেয়েদের মন ও শরীর নিয়ে খেলা করা তার নেশা বলা চলে। আর ফটোগ্রাফার হওয়ার কারণে তার অনেক মেয়ের সংস্পর্শে যাওয়া হয়। তারপর মেয়েদেরকে পটিয়ে তাদেরকে বিছানায় নেওয়া যেন ওর কাছে ডাল ভাত। যাই হোক, গল্পে ফেরা যাক। রিকি তার গার্লফ্রেন্ড সুইটির সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওর কাছে কল আসে ফেমাস মডেল শীনা রয়ের। রিকি বেশ কিছুদিন হলো শীনার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছে। তো শীনা রিকিকে দেখা করার জন্য মার্কারি জিমে যেতে বলে এবং রিকিও রাজি হয়ে যায়। সে তার ক্যামেরা সমেত জিমে চলে যায়। সেখানে আগে থেকেই শীনা তার জন্য অপেক্ষা করছিল। শীনা তার সঙ্গে একটু অদ্ভুত ব্যবহার করছিল, কিন্তু তার কারণ রিকি বুঝতে পারছিল না। জিমের এদিক সেদিক তাকাতেই সে নিশাকে দেখতে পায়। নিশাও একটা সময়ে রিকির প্রেমের ফাঁদে পা দিয়েছিল। নিশা রিকিকে প্রচন্ড ভালোবাসত, আর তাই রিকি ওর সঙ্গে প্রতারণা করার পর সে প্রচন্ড ভেঙে পড়ে এবং আত্মহত্যা করার চেষ্টা করে। আর ওকে বাঁচায় শীনা। নিশা আসলে শীনার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হওয়া অন্যায় সে কিছুতেই মেনে নিতে পারে না। প্রতিশোধ নেওয়ার জন্যই সে রিকির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তবে রিকির তো আর সেটা জানা ছিল না, তাই সে ভাবে নিশা শীনাকে উল্টোপাল্টা বলেছে, আর তাই সে শীনাকে নানাভাবে মানানোর চেষ্টা করে। কিন্তু শীনা তাকে অনেক অপমান করে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। এরপর মুভির দৃশ্য শিফট করে 3 বছর পরে। রিকি বর্তমানে একটা কোম্পানির হয়ে কাজ করছে, তবে সে নিজের লাক্সারিয়াস জীবনযাপন করতে বেশ লোন নিয়েছে কোম্পানি থেকে, যা এখনো পরিশোধ করতে পারেনি। তবে বসের প্রিয় পাত্র হওয়ার কারণে সে আবারও লোন চায় বসের কাছে। যদিও বস শুরুতে না করে দেয়, কিন্তু পরবর্তীতে লোন দিতে রাজি হয়ে যায়। তারপর রিকি সন্ধ্যাবেলা তার ছবি এক্সিবিশনের জন্য সবকিছু রেডি করে রাখছিল। তখনই তার সঙ্গে দেখা করতে আসে একজন ভদ্রলোক, যার নাম রাজবীর রয়। সে এসে রিকিকে জিজ্ঞেস করে, তোমার আর্টের মূল্য কত? রিকি একটু অবাক হয়ে যায়, কারণ এক্সিবিশন তো এখনো শুরুই হয়নি। সে তাকে পরে আসতে বলে, কিন্তু রাজ বারবার সব ছবির প্রাইস জিজ্ঞেস করছিল। তো রিকি তখন একটু বিরক্ত হয়ে বলে দেয় 30 লাখ টাকা। রাজ সঙ্গে সঙ্গে 30 লাখ টাকার একটা চেক রিকিকে ধরিয়ে দেয়। রিকি তো প্রচন্ড অবাক। সন্ধ্যায় এক্সিবিশন ভালোভাবে শেষ করার পর রাজবীর আবার আসে। রিকি তখন জিজ্ঞেস করে সে এতগুলো ছবি একসঙ্গে কেন কিনে নিচ্ছে। তখন রাজ তাকে বলে, তোমার এই আর্টের প্রতি আমার কোনো আগ্রহ নেই, আমার তো তোমার সেকেন্ড আর্ট দরকার। অর্থাৎ সে এই সব ছবি নেবে না। রিকি যেন রাজের কোনো কথাই বুঝতে পারছিল না। এরপর রাজ অন্য একটা জায়গায় রিকির সঙ্গে দেখা করে। রিকি তাকে জিজ্ঞেস করে, কেন তুমি আমাকে এতগুলো টাকা দিচ্ছ? জবাবে রাজ বলে, আমার তোমার সেকেন্ড আর্ট অর্থাৎ ফ্ল্যাটিং স্কিল প্রয়োজন। আমি আমার স্ত্রীর সঙ্গে আর থাকতে চাই না, এজন্য আমি চাই তুমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলো। রিকি বলে, তুমি তো তাকে ডিভোর্স দিয়ে দিলেই হয়, এসবের কি দরকার? রাজ বলে, এটাই তো সমস্যা, আমার স্ত্রী কোনোভাবেই আমাকে ডিভোর্স দেবে না। এবার বলো তুমি রাজি কিনা? অবশ্য তোমাকে রাজি হতেই হবে, কারণ তুমি অনেক টাকা ঋণ করে ফেলেছ, তাই তোমার এই 30 লাখ টাকা চাই। তবে আরো একটা কারণ আছে যা জানলে তুমি রাজি হবেই। রিকি বলে, কি সেই কারণ? তখন রাজ তাকে শীনার ছবি দেখায়, যা দেখে রিকি অবাক হয়ে যায়। রাজ বলে, এই হলো আমার স্ত্রী শীনা, যাকে তুমি একসময় ভালোবেসেছিলে। কি আমি ঠিক বলছি তো? এটা ঠিক যে রিকির মনে সত্যি শীনার প্রতি অনুভূতি ছিল,
কিন্তু 3 বছর আগে ব্রেকআপের পর সে জানতে পারে শিনা কোনো এক বড় বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে, আর তাই সেও শিনাকে ভুলে যায়। এবার রিকি একটু চিন্তায় পড়ে যায়। শিনাকে আবারও ফিরে পাওয়ার লোভ তার মধ্যে জেগে ওঠে, আর সেই সঙ্গে সে টাকা তো পাচ্ছেই। তবে সে রাজকে জিজ্ঞেস করে কেন সে শিনার মতো মেয়েকে ডিভোর্স দিতে চাইছে। তখন রাজ জানায় শিনা হলো একটা চ্যাম্পিয়ন ট্রফির মতো, ঘরে সাজিয়ে রাখা যায় কিন্তু একসঙ্গে বাস করা যায় না। আমাদের বিয়েটা এক ধরনের সমঝোতা ছিল। আমার পছন্দ হয়েছিল শিনার বাহ্যিক সৌন্দর্য, আর শিনার ভালো লেগেছিল আমার টাকা, খ্যাতি, লাক্সারিয়াস লাইফ। আমাদের মধ্যে কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, আর তাই আমি চাই না ওর সঙ্গে থাকতে। কিন্তু ও আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে না, এজন্যই এখন আমার তোমাকে প্রয়োজন। তুমি আমার হয়ে কাজটা করবে। রাজের প্রস্তাবে এবার রিকির সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এবং রাজ রিকিকে লন্ডনের টিকিট দিয়ে আবারও লন্ডনে ব্যাক করে। কারণ রাজ বর্তমানে শিনার সঙ্গে লন্ডনের ম্যানচেস্টার সিটিতে বসবাস করছে, আর তাই এখন রিকিকেও লন্ডনে যেতে হবে। লন্ডনে ফিরে বাসায় ঢোকার সাথে সাথেই রাজ শিনার চিৎকার শুনতে পায়। শিনা আসলে এমনই, প্রচন্ড বদমেজাজি স্বভাবের এবং অহংকারী। ছোট ছোট বিষয় নিয়ে স্টাফদের সঙ্গে সে সবসময় মিসবিহেভ করতে থাকে, আর এসবে যেন রাজ অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই মাঝে রিকি লন্ডনে এসে পৌঁছায়, আর সে সরাসরি রাজের বাসায় চলে যায়। আজকে রাজবীর ও শিনার বিবাহ বার্ষিকী, এবং সেই উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। পার্টিতে রাজ দেখতে পায় রিকি এসেছে, তবে রিকি একটু নর্মাল ড্রেসে এসেছিল। তাই রাজ তাকে একটা রুমে নিয়ে যায় এবং তাকে দামি দামি কিছু স্যুট অ্যান্ড শু দেয়, আর তাকে দ্রুত রেডি হয়ে পার্টিতে আসতে বলে। রিকিও সাদা একটা স্যুট পরে পার্টিতে চলে যায়। তাকে দেখে রাজ বলে, বাহ, তোমাকে বেশ ভালোই দেখাচ্ছে। শিনার কাছে আকর্ষণীয় লাগতেই হবে। ততক্ষণে শিনাও পার্টিতে চলে আসে। শিনাকে দেখে রিকি চোখ ফেরাতে পারে না। রাজ ওর কানে কানে বলে, ইয়োর টাইম স্টার্টস নাও। এদিকে শিনা রিকিকে দেখে প্রচন্ড অবাক হয়। সে রাজকে জিজ্ঞেস করে এই ছেলে এখানে কি করছে। তখন রাজ তাকে বলে, সুইটহার্ট, তোমাকে তো বলাই হয়নি, আমাদের ম্যানশন সম্পর্কে একটা আর্টিকেল প্রকাশ করা হবে, আর এই জন্যই রিকি আমাদের ম্যানশনের জন্য ভালো ভালো ছবি তুলতে এসেছে। ও অনেক ফেমাস ফটোগ্রাফার। অবশ্য শিনা তো রিকিকে খুব ভালোভাবেই চেনে। সে রাজকে বলে, তুমি কি জানো এই ছেলে কে? তোমার অবশ্যই আমার ফ্রেন্ড নিশার কথা মনে আছে। এই ছেলে ওর সঙ্গে প্রেমের অভিনয় করেছিল। প্রতারণা সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করার চেষ্টা করেছিল, আর তুমি সেই ছেলেকে এখানে ডেকে এনেছো। তখন রাজ তাকে বলে, দেখো, আমি এত কিছু জানতাম না। তাছাড়া ও এখানে কিছুদিনই থাকবে, ফটো তোলা হয়ে গেলেই চলে যাবে। কিন্তু শিনা ওর কোনো কথা শোনে না। সে প্রচন্ড রেগে গেছে। যদিও পার্টিতে রিকি শিনাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে তাতে খুব একটা লাভ হয় না। পার্টি শেষ হলেই শিনা আবারও নিজের রুমে ফিরে আসে। ওর কথা না শোনার জন্য ভাঙচুর শুরু করে দেয়। এরপর রাজ বাইরে রিকির সঙ্গে দেখা করে। রিকিকে একটা কাগজ দেয় যেখানে শিনার পছন্দ ও অপছন্দ সবকিছুই লেখা ছিল। রিকি কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, এসব আমার প্রয়োজন নেই। তুমি মনে হয় তোমার স্ত্রীকে ভালোভাবে চেনো না। আমার চেয়ে মেয়েদেরকে কেউ বেশি ভালো বোঝে না। আচ্ছা, একটা কথা বলো, তুমি আমার সঙ্গে কোনো গেম খেলছো না তো? তোমার অন্য কোনো পরিকল্পনা নেই তো? আবার রাজ বলে, আমার সেরকম পরিকল্পনা থাকলে তো এত কষ্ট করে তোমাকে হায়ার করতাম না। যাই হোক, এরপর তাদের মধ্যে আর তেমন কোনো কথাই হয় না। যে যার কাজে চলে যায়। রিকি আবারও রাজের বাসায় যায় এবং ছবি তুলতে থাকে। তবে শিনাকে দেখে সে একদম ইগনোর করতে থাকে। শিনা বরাবরের মতোই রিকিকে দেখে রিয়াক্ট করতে শুরু করে। রাজকে জিজ্ঞেস করে, এখানে আর কতদিন থাকবে? রাজ জানায়, মাত্র 2 সপ্তাহের মতো। তখন রিকি বলে ওঠে, তুমি যদি আমাকে ডিস্টার্ব না করো তাহলে 10 দিনের মধ্যেই কাজ শেষ করে চলে যাব। শিনা তখন আর কিছুই বলে না। এরপর একদিন শিনা শাওয়ার নিচ্ছিল। তখন রিকি লুকিয়ে লুকিয়ে ওর কিছু ছবি তুলে নেয়, যা রাজ দেখে ফেলে। 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এক অসাধারণ কন্টেস্ট। এই কন্টেস্টে ভাগ্যবান 10 জন বিজয়ী জিততে পারবেন আকর্ষণীয় ইউপে ও বিকাশ গিফট কার্ড। কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে এখন থেকে প্রতিটি ভিডিওতে লাইক দিন এবং বেশি বেশি কমেন্ট করুন। যে যত বেশি কমেন্ট করবেন তার ততবার বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি একাধিকবার বিজয়ী হতে পারবেন। চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হলে প্রতিটি ভিডিও থেকে র্যান্ডম ভাবে লটারির মাধ্যমে 10 জন কমেন্টকারীকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র চ্যানেলের সাবস্ক্রাইবাররাই এই কন্টেস্টে অংশ নিতে পারবেন। তাই এখনই চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। সে রিকিকে বলে, এমন কিছুই করো না যাতে শিনার তোমার উপর সন্দেহ হয়, তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমার খেলাও শেষ হয়ে যাবে। রিকি কিছুই বলে না, মুচকি হেসে চলে যায়। রাতে রাজ এবং শিনা টেবিলে বসে ডিনার করছিল আর রিকি সোফায় বসে বসে খাচ্ছিল। তখনই একজন সার্ভেন্ট এসে বলে, ম্যাম, আপনার নামে কুরিয়ার এসেছে। তখন রিকি বলে, ওগুলো তোমার ম্যামের নয়, আমার, এখানে নিয়ে এসো। রিকি ওইখান থেকে ওই প্যাকেটগুলো নিতে, এরপর রিকি সেখান থেকে একটা প্যাকেট নিয়ে বলে, বাকিগুলো যত্ন করে রেখে দাও। সার্ভেন্ট সেটাই করে। শিনা তখন জানতে চায় এই প্যাকেটগুলোতে কি আছে। রিকি একটু তাচ্ছিল্য করেই বলে, বললাম তো আমার জিনিস। শিনা রেগে বলে, যেহেতু আমার বাড়ি তাই আমার জানার অধিকার আছে। তখন রিকি বলে, এই প্যাকেটে আমার কিছু ব্যক্তিগত জিনিস আছে, তাই আমি এটা নিয়ে যাচ্ছি, বাকিগুলো তুমি নিজেই খুলে দেখে নাও। এই বলে সে চলে যাচ্ছিল। শিনা রিকির এই ইগনোর সহ্য করতে পারে না, রাগে সব খাবার ফেলে দেয়। এরপর রিকি চলে গেলে সে একে একে সবগুলো প্যাকেট খুলে দেখে। মজার ব্যাপার হলো প্রত্যেকটা প্যাকেটেই শিনার ছবি ছিল, সবগুলোতেই। এত সুন্দর ছবি দেখে শিনা প্রচন্ড অবাক হয়। তবে রাজ একটু রাগ দেখিয়ে বলে, ওর সাহস হয় কিভাবে তোমার ছবি তোলার, আমি ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দেব। তখন শিনা বলে, ওর ব্যাপারটা আমাকেই দেখতে দাও। আর যাই হোক, ছেলেটা দারুণ ছবি তোলে। রাজ তখন বুঝতে পারে শিনা একটু একটু করে রিকির প্রতি দুর্বল হচ্ছে। তারপর শিনা রিকির রুমে যায় আর ওই প্যাকেট খুলে দেখে রিকি ওর গোসলের সময়ের ছবি ওরই অজান্তে চুরি করে তুলেছে। প্রথমে তো সে প্রচন্ড রেগে যায়, কিন্তু ছবিগুলো খুব সুন্দর হয়েছে দেখে তার মনে ভালো লাগা কাজ করে। রিকি তার সামনে আসলে সে রিকিকে বলে, যদি আমাকে ছবিগুলো বলে তুলতে তাহলে আরো বেশি সুন্দর হতো। রিকি তখন হেসে বলে, তাহলে তো তোমার মুখে হাসিটা দেখা হতো না। যাক, অবশেষে আমার স্কিল তোমার ভালো লাগলো। তাহলে এটা স্পষ্ট যে শিনা এখন একটু একটু করে রিকির প্রতি দুর্বল হচ্ছিল। হয়তোবা আগে থেকেই দুর্বলতা ছিল, কিন্তু সে কখনো প্রকাশ করেনি। তো এভাবেই চলতে চলতে শিনা ও রিকির মধ্যে আবারও গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি একদিন শিনা রিকির সঙ্গে যখন ঘনিষ্ঠ হয় তা রাজ দেখে ফেলে। অ্যান্ড দ্যাটস ইট, এই সুযোগটাই তো সে চাচ্ছিল। তারপর সে শিনাকে বলে, যেহেতু তুমি রিকিকে ভালোবাসো তাহলে ওর সঙ্গেই চলে যাও এবং আমাকে ডিভোর্স দিয়ে দাও। শিনা তখন অবাক হয়ে বলে, এখানে ডিভোর্সের কথা কেন আসছে? আর আমি যদি রিকির সঙ্গে সম্পর্ক রাখিও তাতে এমন কি হবে? তুমি আমার বিষয়ে কথা বলো না। রিকি এখন থেকে আমার সঙ্গে এই বাড়িতেই থাকবে। রাজ তখন রেগে গিয়ে বলে, তুমি আমার স্ত্রী হয়ে অন্য পুরুষের সঙ্গে থাকবে, তাও আমারই বাড়িতে? কি ভেবেছোটা কি? শিনা বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, বিয়ের আগে আমাদের একটা চুক্তি হয়েছিল, তোমার সব সম্পত্তির অর্ধেক মালিক আমি। সুতরাং এই বাড়িটাও শুধু তোমার একার নয়। তাছাড়া তোমার আমার মধ্যে তো কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। তাহলে এত রিয়াক্ট করছো কেন? মনে রেখো, আমি তোমাকে ডিভোর্স দেব না এবং তোমার স্ত্রীর পরিচয়ে এই ম্যানশনেই বসবাস করব। এবার রাজ সত্যি প্রচন্ড রেগে যায়, তবে শিনাকে কিছুই বলে না। বেচারার তো পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে গেল। তাই সে রিকিকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রিকি উল্টো গেম খেলা শুরু করে দেয়। সে বলে, আসলে কি বলো তো, আমি না এখনই জানতে পারলাম তোমার অর্ধেক সম্পত্তির মালিক তোমার স্ত্রী, আর এখন তো তোমার স্ত্রী আমাকে ভালোবাসতে শুরু করেছে। তাহলে বলো, তোমার স্ত্রী আর এই সম্পদ রেখে আমি কিভাবে চলে যাই? রাজ বুঝতে পারে সে নিজের খেলাতে নিজেই ফেসে গেছে। তার চোখের সামনে রিকি এবং শিনা ঘুরতে চলে যায়, কিন্তু তার কিছুই বলার থাকে না। রিকি ফিরে আসলে রাজ তাকে ইন্ডিয়ায় ফেরার রিটার্ন টিকিট এবং 50 লাখ টাকা দেয় যেন সে চিরদিনের জন্য চলে যায়। কিন্তু রিকি তার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। সে রাজকে বলে, দেখো, আমার টাকা লাগলে আমি এখন শিনার থেকেই নিতে পারবো। তাছাড়া আমিও শিনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, তাই আমি এখন ওকে ছেড়ে কোথাও যাব না। আমি এখন এখানেই থাকবো। এই বলে সে চলে যায় আর রাজকেও চুপচাপ তার কথা হজম করে নিতে হয়। এরপর রাজ শিনার কাছে চলে যায়। তাকে বলে, দেখো শিনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার উচিত হয়নি কাজের জন্য দিনের পর দিন তোমাকে অবহেলা করা। এমনকি আমি তো কখনো তোমার কোনো প্রতিভাকে সম্মানও করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে আরেকটা সুযোগ দাও তোমাকে ফিরে পাওয়ার। তখন শিনা বলে, রাজ, এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার জীবনে এমন একজন এসেছে যে আমাকে বোঝে এবং প্রচন্ড ভালোবাসে।
এখন আর কোনো কিছুই নতুন করে সম্ভব না। এই বলে সিনা চলে যায়। রাজ ওকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে সে রিকিকেও অনেকভাবে ইনসিস্ট করার চেষ্টা করতে থাকে যেন সে সেখান থেকে চলে যায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আজকে সিনার জন্মদিন, সেই উপলক্ষে রাজ অনেক বড় একটা পার্টির আয়োজন করে। সিনা হোয়াইট গাউনে রাজকীয় বেশে পার্টিতে উপস্থিত হয়। ওর সঙ্গে মিল রেখে রিকিও আজকে হোয়াইট স্যুট পরেছে। তবে রাজও আজকে সিনাকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। সিনা তার জন্মদিনের কেক কেটে সর্বপ্রথম রিকিকে খাইয়ে দেয়, যা রাজের জন্য বেশ অপমানজনক ছিল। তবে এরই মাঝে পার্টিতে উপস্থিত হয় নিশা, অর্থাৎ সিনার সেই বেস্ট ফ্রেন্ড যার সঙ্গে রিকির অ্যাফেয়ার ছিল। নিশা সিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ে রিকির ওপর। সে সিনাকে বলে, ও এখানে কি করছে? সিনা বলে, ম্যানশনের ফটো তুলতে এসেছে, কিছুদিনের মধ্যেই চলে যাবে। নিশা সিনাকে বলে, এত কিছুর পরেও তুমি কিভাবে ওকে বাড়িতে ঢুকতে দিয়েছো? তুমি কি সবকিছু ভুলে গেছো? সিনা বলে, দেখো, যা হয়েছে সব অতীত, এখন তো আর কোনো সমস্যা হচ্ছে না, তুমি প্লিজ কিছু মনে করো না। সিনা রাজের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি নিশাকে এখানে কেন ইনভাইট করেছো? রাজ বলে, কেন, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড, আসতেই তো পারে। ও আচ্ছা, তোমার কি ওকে দেখে হিংসা হচ্ছে যে ও একসময় রিকিকে ভালোবাসতো? প্লিজ সিনা, আবারও বলছি, আমার কাছে ফিরে এসো, এখনো সময় আছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওদিকে রিকি নিশার কাছে গিয়ে বলে, দেখো, আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সব ভুলে যাও, আর আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এখন পরিবেশ পরিস্থিতি সবকিছু বদলে গেছে, কিন্তু তাতে নিশার মধ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ সে রিকিকে প্রচন্ড ঘৃণা করে। তো এরপর পার্টি শুরু হয়ে যায়। রিকি নিশার আশেপাশে ঘোরাঘুরি করছিল, যা সিনার একদম পছন্দ হয় না। সে রেগে পার্টি শেষ না করেই রুমে চলে যায়। ব্যাপারটা রিকি খেয়াল করে ওর পেছন পেছন যেতে থাকে, কিন্তু সমস্যা হলো রিকি রুমে যাওয়ার বদলে চলে যায় বেসমেন্টে, আর সেখানে নিশা ছিল। আসলে রিকি যেহেতু খুব ড্রিঙ্কস করে ফেলেছিল, তাই ওই অবস্থায় সে নিশাকে সিনা ভেবে ওর সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে এবং জোর করেই তার সাথে ঘনিষ্ঠ হয়। পরদিন ভোর হতে না হতেই নিশা এসে সবটাই সিনাকে জানায় যে ওর কারণে 3 বছর আগে সিনা রিকিকে অপমান করেছিল, আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রিকি গত রাতে তাকে রেপ করেছে। কিন্তু সিনা নিশার কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন নিশা তাকে বলে, যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে বলো, আমি কিভাবে জানলাম তুমি আর রিকি বর্তমানে সম্পর্কে আছো? রিকি রাতে আমার সঙ্গেই ছিল এবং ও তোমাদের সম্পর্কে সবকিছু আমাকে বলেছে। এই কথা শোনার পর সিনা নিশার কথা বিশ্বাস করে। সে প্রচন্ড রেগে বেসমেন্টের দিকে যেতে থাকে। এরপর রিকির সঙ্গে ঝামেলা শুরু হয় তার। রিকি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে ও কিছুই জানে না, যা করেছে নিশাকে সিনা ভেবে করেছে, কিন্তু সিনা তার কোনো কথা মানে না। তারপর হঠাৎই সিনা চিৎকার করে ওঠে। সেটা শুনে রাজ আর নিশা দৌড়ে বেসমেন্টে গিয়ে দেখে রিকি খুন হয়ে গেছে। রাজ তখন সিনাকে সামলে রুমে নিয়ে যায়। সে এই ঘটনায় প্রচন্ড শক পেয়েছে। রাজ নিশাকে বলে রাতের ঘটনা কেউ যেন জানতে না পারে। পুলিশ কিছু জিজ্ঞেস করলে সে যেন বলে দেয় রিকি পার্টি শেষে বাড়ি ফিরে গেছে। এরপর এই খুনের তদন্ত করতে ইনভেস্টিগেশন অফিসার স্টিভ সেখানে আসে। সে রাজকে রিকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তারপর রিকির রুম সার্চ করে। সেখানে সিনার গোপনে তোলা ছবি আর 50 লাখ টাকা ছাড়া আর কিছুই পায় না। তখন রাজ বলে দেয়, ওই ছবিগুলো আসলে রিকি লুকিয়ে তুলেছিল। তারপর সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, এজন্যই আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। তখন অফিসার সিনার সঙ্গে এই ব্যাপারে কথা বলে। সিনা জানায় এই ছবিগুলোর ব্যাপারে সে কিছুই জানে না। এরপর স্টিভ রাজকে বলে দেয়, পার্টিতে উপস্থিত সবার ডিটেলস আমার চাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ওর সঙ্গে বেঞ্জের ধাক্কা লাগে। বেঞ্জ হচ্ছে রাজের ড্রাইভার। বেঞ্জের হাতে কিছু জামা কাপড় ছিল, ধাক্কা লেগে সেগুলো নিচে পড়ে যায়। বেঞ্জ মূলত সেগুলো লন্ড্রিতে নিয়ে যাচ্ছিল। তো সেদিন রাতে সিনা যে টি শার্টটা পরেছিল, ওই রক্তমাখা টি শার্টটা স্টিভের চোখে পড়ে। তখন সে ওই টি শার্টটা ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে যায়।
ওদিকে রাজ শিনাকে পর্যাপ্ত সময় দিচ্ছিল যেন সে ভেঙে না পড়ে। এতে করে শিনাও আবার রাজের উপর ভরসা করতে শুরু করে। এরই মাঝে স্টিভ আবারও চলে আসে তাদের বাড়িতে এবং সে রাজকে জানায় রিকির খুনি আর কেউ নয় বরং শিনা, কারণ শিনার টি শার্টে যে রক্ত লেগেছিল সেটা রিকির ছিল। আবার বেনজও স্বীকারোক্তি দিয়েছে যে শিনা এবং রিকির মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং সেই রাতে দুজনের মধ্যে ঝগড়াও হচ্ছিল, আর শিনা রাগ কন্ট্রোল করতে না পেরে রিকিকে খুন করে। তো স্টিভ শিনাকে গ্রেফতার করতে চায়। তখন রাজ শিনার খুনের দায় সম্পূর্ণটা নিজের কাঁধে নিয়ে নেয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে শিনা রাজের সঙ্গে দেখা করতে এসে জিজ্ঞেস করে, কেন তুমি এমনটা করলে? রাজ তাকে বলে, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য এর চেয়ে সহজ রাস্তা আমি আর পাইনি। শিনা এই কথা শুনে কাঁদতে কাঁদতে চলে যায়। রাজ স্টিভকে কিছু পেপার দেয় শিনাকে দেওয়ার জন্য, যেখানে লেখা ছিল সে তার সমস্ত সম্পত্তি শিনার নামে করে দিয়েছে। স্টিভ শিনাকে সেই পেপারগুলো দেওয়ার পর শিনা সেগুলো দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারছে না রাজ তাকে এতটা ভালোবাসে। ওদিকে স্টিভ জানতে পারে সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তখন স্টিভ রিকির রুমের সিসিটিভি ক্যামেরা চেক করলে বুঝতে পারে শিনা আসলেই ক্রোধের বশবর্তী হয়ে রিকিকে হত্যা করেছে। তাই পুলিশ শিনাকে গ্রেফতার করে এবং রাজকে ছেড়ে দেয়। শিনা পরবর্তীতে সব সম্পত্তি আবারও রাজের নামে করে দেয়। তবে স্টিভের মনে তখনও সন্দেহ কাজ করছিল। সে রাজকে জিজ্ঞেস করে, আপনি তো বাড়ির সমস্ত ক্যামেরা সরিয়ে দিয়েছিলেন, কিন্তু বেসমেন্টের ক্যামেরাটা কেন সরাননি? তখন রাজ বলে, হয়তো ভুলে গিয়েছিলাম। স্টিভ সন্দেহভাজন দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে থাকে। তখন রাজ সেটা দেখে মুচকি হেসে বলে, সবকিছু যদি আমি খুঁজে বের করি তাহলে আপনি কি করবেন? আপনি তো ইনভেস্টিগেশন অফিসার, রাইট? এই বলে সে গাড়িতে গিয়ে বসে। বেঞ্চ তার জন্য বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, আর গাড়ির ভেতরে ছিল নিশা। এখানেই সমস্ত রহস্য ক্লিয়ার হয়। মূলত নিশার সঙ্গে অনেকদিন ধরেই রাজের সম্পর্ক চলছিল, কিন্তু পথের কাঁটা ছিল শিনা। তাই তাকে সরানোর জন্য রাজ রিকিকে হায়ার করে, কিন্তু পরবর্তীতে রিকি তো তার সঙ্গেই মিলে যায়, যে কারণে রাজ পরে নিশাকে সামনে নিয়ে আসে যেন পুরো খেলাটাই ঘুরিয়ে দেওয়া যায়। সেদিন রাতে ইচ্ছে করেই সে নিশাকে রিকির ঘরে পাঠিয়েছিল, অর্থাৎ এই পুরোটাই ছিল তাদের দুজনের প্ল্যানিং, আর বেঞ্চ ছিল তাদের সাহায্যকারী। তো শেষমেশ তাদের প্ল্যানিং সাকসেসফুল হয়। ওদিকে শিনা বেচারি রাজের সম্পর্কে কিছু না জেনেই তার প্রতি কৃতজ্ঞতা থেকে জেল খাটতে থাকে, আর এখানেই এই গল্পটাও শেষ হয়ে যায়।